বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আজ 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে রাজনৈতিক নেতৃত্ব সেটি বাংলাদেশ আওয়ামী লীগের ছিল। স্বাধীনতোত্তর বাংলাদেশে আওয়ামী লীগ ৬বারের মতো রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করবার সুযোগ পেয়েছে এবং টানা চতুর্থবারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতোত্তর বাংলাদেশেও গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে। আবার তার বিরুদ্ধে এই অভিযোগও আছে যে গণতন্ত্রকে ধ্বংস করবার ক্ষেত্রেও কখনো কখনো তার বেশ ভালো ভূমিকা আছে, যেটাকে ভালো ভূমিকা বললাম। অনেকেই এটাকে অবশ্যই একটা অশুভ প্রক্রিয়ার সঙ্গে তার যুক্ত হবার যে প্রবণতা মাঝে মধ্যে দেখা যায় সেটার কথা বলবেন। সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কতটা চেনা যায়, কতটা অচেনা মনে হয় এই দলটিকে যদি তার অতীত ইতিহাস আমরা বিশ্লেষণ করি। এই বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ পর্বে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন অর্থনীতিবিদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে তিনি ৭৩, ৭৪, ৭৫ এই সময়টাতে দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বলা যেতে পারে তিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আমার বায় বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রফেসর অফ বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার এবং তিনি ইতিহাসবিদ হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, এটি পত্রিকা সম্পাদনা করেছেন, বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমার ডানে বসা। আপনাদের স্বাগত দুজনকে তৃতীয় মাত্রায়। আমার আসলে কোনো প্রশ্ন নেই, আমি শুধু আপনাদের কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের মূল্যায়ন শুনতে চাইব, সময় যেহেতু একটু আমাদের সীমিত। এবং এই আওয়ামী লীগকে আপনারা তার উত্থান পর্ব, জন্ম এবং মুক্তিযুদ্ধে ভূমিকা, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে ক্ষমতায় তারা ৬বার ছিল এবং এখনও আছে এবং বিরোধী দলও তাদেরকে আমরা দেখেছি। সব মিলিয়ে কতটা চেনেন আপনারা আওয়ামী লীগকে? কখনো কখনো অচেনা মনে হয় কিনা, যেহেতু আপনারা কম বেশি আওয়ামী লীগের সঙ্গে বা আওয়ামী লীগের রাজনীতি বা রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে? ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ এবং তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদের সম্প্রীতি শুভকামনা। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন ৭৫ বছর হচ্ছে, আমি বলবো মহানন্দের দিন। 23 জুন 1949 তারিখটা এই কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওর ১৮৮ বছর আগে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, ঘসেটি বেগমের বিশ্বাসঘাতকতায় ইংরেজরা পলাশীর প্রান্তরে বাংলা তথা ভারতের সূর্যকে অস্তমিত করে দেয়। আওয়ামী লীগের ওই তারিখটা চয়ন করার পেছনে এটা কোনো কারণ ছিল কিনা আমি জানি না, হয়তোবা ছিল। এখন অন্য আরেকটা জিনিস প্রথমে বলা দরকার, এই দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দেশেই তাদের প্রভাব, প্রতিপত্তি, রীতিনীতি, রাজনীতি রক্ষিত হয় নাই। এটা আওয়ামী লীগের একটা কৃতিত্ব বটে। স্বাধীনতা সংগ্রামের কথা বলেন, আওয়ামী লীগের যেদিন জন্ম হয় সেদিন একটি খুব বড় ধরনের ঘটনা হয়। শেখ মুজিবুর রহমান জেলে, তার নামের পাশে লেখা নিরাপত্তা কর্মী। মৌলানা ভাসানী সভাপতি এবং অত্যন্ত বিখ্যাত সংগঠক শামসুল হক সাধারণ সম্পাদক। যুগ্ম সম্পাদক হিসাবে নিরাপত্তা কর্মী শেখ মুজিবুর রহমানের নাম। মিনমিন করে আরেক মির্জাফর খন্দকার মোশতাক আহমদ আপত্তি করলেন যে আমি তো তার চেয়ে বয়সে বড় এবং পার্টিতে প্রবীণ,
খামোশ বললেন মৌলানা, তাকে থামিয়ে দিলেন। আওয়ামী লীগের জন্ম হলো, বাঙালির জনমানসে জায়গা করে নিল। একটি কথা পরিষ্কার করা দরকার, জন্মলগ্নে এবং মোটামুটি বলে সবসময় আওয়ামী লীগ পশ্চিমা উদারনৈতিক গণতান্ত্রিক রীতিনীতি ধারণ করা দল। সমাজতন্ত্রকে ধারণ করেছে 69 সনের শেষাশেষি, যখন সারা পৃথিবীতে ইনকিলাব জিন্দাবাদ, এবং যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ভিতরের কিছু শক্তি প্রবল শক্তিতে বলিয়ান। কিন্তু মূলত আচ্ছা, এখন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কেউ প্রশ্ন করে না। কিন্তু যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো যে তখনও শেখ মুজিবুর রহমান তিনি সংগঠিত করেছেন যারা কাজের লোক, যারা নিজের জানের মায়া না করে দেশের জন্য সেবা করবেন, স্বাধীনতার জন্য প্রাণপাত করবেন, তাদেরকে নিয়েছেন। এবং আমার মনে হয় একমাত্র শেখ মুজিব ছাড়া আর কয়জন যে বাংলাদেশ স্বাধীন হবে তাতে বিশ্বাস করতেন আমার খুব সন্দেহ হয়, তিনি ছাড়া আর কেউ ছিলেন কিনা। কিন্তু যেটা খুব বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো যে তার নামে, তার শানে, তার আদর্শে একটি 7.5 কোটি মানুষের জাতি, একটি অসশস্ত্র জাতি, একটি সশস্ত্র অসভ্য পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধে জয়লাভ করে দেশ স্বাধীন করে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। পরের কথাগুলো পরে বলবো, আর এখন এই পর্যন্তই। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, প্রফেসর ডক্টর সৈয়দ হারুনুর হোসেন। ধন্যবাদ আপনাকে। আপনার সূচনা প্রশ্নে বা প্রসঙ্গের যে অবতারণা করেছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড়, প্রাচীন এবং তৃণমূল লগ্ন দল। তবে আওয়ামী লীগের চেয়ে বড় ছাত্রলীগ। ছাত্রলীগ প্রায় 1.5 বছরের বড়। 1948-এ 4 জানুয়ারি ছাত্রলীগের জন্ম হয়েছিল। তবে জন্মলগ্নে ছাত্রলীগের নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। 53-তে মুসলিম শব্দটি ছেটে দেওয়া হয়। আর 1955-র 21শে অক্টোবর আওয়ামী লীগের নাম থেকে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ বাদ দিয়ে ওটা হয়ে গেল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। পরে পশ্চিম পাকিস্তানে শাখা বিস্তৃত হয়েছিল। এবং এই অসাম্প্রদায়িক দলটির পেছনে প্রধান ভূমিকা ছিল এই প্রথম সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং তারপরে শামসুল হকের পরে 53 থেকে সাধারণ সম্পাদক হলেন শেখ মুজিবুর রহমানের। এবং স্যার একটি চমৎকার করে উল্লেখ করেছেন, তবে উল্লেখ করি আরও একটু, যে ডক্টর ফরাসউদ্দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে অর্থনীতি পড়িয়েছেন। আপনার সরাসরি শিক্ষক। তো আমার শিক্ষক তিনি, তাকে আমি স্বীকৃতি দিচ্ছি এই জন্যই, তিনি যা অর্থনীতি পড়িয়েছেন তার সঙ্গে এখন মেলে না। তবুও তিনি যথার্থ শিক্ষা দিয়েছিলেন বলেই আমরা এখনো বেঁচে আছি, কিছু করে খেতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আওয়ামী লীগের নামকরণ নিয়ে আমার একটু সমস্যা আছে। আওয়ামী উর্দু শব্দ যার অর্থ জনগণ, আর লীগ ইংরেজি শব্দ, অর্থাৎ ইংরেজি উর্দুর জগা খিচুড়ি। এখন আমি স্বাধীনতার পরে ভেবেছিলাম যে এই দলটির নামকরণ হবে বাংলায়। তো ঐতিহাসিক কারণে সেটা সম্ভব হয়নি, উচিত নয় হয়তোবা। তো এখন নামকরণ নিয়ে আর একটা সমস্যা আছে, যে হোসেন শহীদ সরওয়ার্দী, যিনি জ্যেষ্ঠ সংগঠক ছিলেন এই দলের, তিনি মানকি শরীফে পীরকে বলেছিলেন যে আওয়ামী লীগ নামে একটি বিরোধী দল গঠন করতে। তিনি করেছিলেন, কিন্তু হালে পানে পান নাই। তো মনে হয় শহীদ সরওয়ার্দী
আবার এই দলটিকে, নতুন দলকে যখন হলো, তখন এই নামটি ব্যবহার করেন। এখন আমার আর একটা তথ্য যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীও নামকরণের জন্য দায়িত্ব বহন করেন। তো সব কিছু মিলিয়ে দলটির নাম এই হয়েছিল। এবং অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলের এমন নামে মুসলিম, তবে তিনি কিছুদিন ধৈর্য ধরার কথা বলেছেন, হলো তাই শেষ পর্যন্ত। তো আরেকটি কথা হচ্ছে, এই দলটির নেতৃত্বেই আমরা ক্রমাগতভাবে স্বাধীনতার দিকে এগিয়েছি। কারণ বঙ্গবন্ধু, একটি কথা আমার মনে আছে, একটি কথা হচ্ছে যখন 30 মার্চ 1970 পাকিস্তানের অবৈধ রাষ্ট্রপতি ইয়াহিয়া খান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, আইনি কাঠামো আদেশ জারি করলেন, তখন আওয়ামী লীগের কাউন্সিল সভায় সবাই বলছেন তারা নির্বাচন করে লাভটা কি, কারণ এই আইনি কাঠামো 25 এবং 27 ধারায় বলা ছিল যে রাষ্ট্রপতি অনুমোদন না করলে এই সংবিধান কার্যকর হবে না, নতুন সংবিধান। দ্বিতীয়ত, পাকিস্তানের উদ্দেশ্য আদর্শ পরিবর্তন করা যাবে না। তো তখন একমাত্র শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে গেছেন, তখন তিনি বজ্র নির্ঘোষে উচ্চারণ করলেন, আমার লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, নির্বাচন হয়ে গেলে এলএফ আমি টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলবো, কে আমাকে তখন চ্যালেঞ্জ করে। তো এই যে কথা, আওয়ামী লীগ তারপরে কিন্তু নির্বাচনে এসেছিল। আরেকটি প্রশ্ন হচ্ছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নির্বাচন করেননি। তিনি বলেছিলেন ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভোটের আগে ভাত চাই। নির্বাচন করেননি, এর দুটো ব্যাখ্যা আমি পেয়েছি। একটা হলো গতানুগতিক ব্যাখ্যা যে নির্বাচন করেননি, আর একটি হচ্ছে তিনি জানতেন যে শেখ মুজিবের দলের সঙ্গে তার দল টিকবে না, সুতরাং ভোট নষ্ট করে লাভ নাই, বরং আওয়ামী লীগের পক্ষে ভোট যাক, হয়েছে তাই আর কি। আর শেখ মুজিবকে তিনি অত্যন্ত পছন্দ করতেন। মুজিবর স্যার একটি ঘটনার কথা উল্লেখ করলেন শুরু জন্মলগ্নে। আমি আরেকটি তথ্য পেয়েছি যে তার ডান দিকে বসা ছিলেন এই খন্দকার মোশতাক, তিনি বলেছিলেন যে মুজিবর, কারণ মৌলানা ভাসানী মুজিব বলতেন না, মুজিবর, মুজিবর তো জেলখানায়, আপনি আমারা দেখেন না। তো মৌলানা ভাসানী তখন খামোশ ঠিকই বলেছেন, তোমারও দেখি মুজিবরও দেখি, মুজিবরের দিয়ে যে কাম হইতো তোমার দেশে কাম হইতো না, শামসুল হক লেখো মুজিবরের নাম, এইভাবে যুগ্ম সম্ভব। এর মধ্যে একটা গুরুত্ব আমি খুঁজে পাই যে মানুষটি চোখের সামনে নেই, কিন্তু তার সম্মোহন ছিল, যে সম্মোহন তার সারা নেতৃত্বটাকে বিশেষায়িত করেছিল পরবর্তীকালে। এবং আরও একটা কথা বলি যে তিনি 19 জুন 1975 বাকশাল কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় বলেছিলেন, আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, ভুল আমি করবই, তবে আমার দায়িত্ব ভুল শোধরানো। আওয়ামী লীগ মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান, সেটি যে নির্ভুল প্রতিষ্ঠান সর্বৈবভাবে তা বুঝে নেওয়া, ভেবে নেওয়া অনৈতিক, অযৌক্তিক হবে বলে মনে হয়। আওয়ামী লীগের ভুল আছে, বঙ্গবন্ধু সেটা স্বীকার করেছেন। এখন একটি কথা হচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, জাতীয় 4 নেতা মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়েছেন, এবং আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদের যাত্রা শুরু হলো। বঙ্গবন্ধু 1314 দিন সময় পেয়েছিলেন তার এই বাংলাদেশকে গড়বার জন্য। যখন আপনি প্রাইভেট সেক্রেটারি বঙ্গবন্ধুর, আপনার অনেক কথা আমি অনেক সময় উদ্ধৃত করি, যিনি যা আপনি লিখেছেন আমাকে বলেছেন আর কি। তো এখন কথা হচ্ছে, এই সময়ে ফিডেল কাস্ট্রো আলজিয়ার্সে বলেছিলেন, যা বলেছেন তার সারাংশ বাংলায় হচ্ছে, আপনি যেভাবে বাংলাদেশ গড়বার চেষ্টা করছেন সেভাবে সম্ভব না।
আপনি মুক্তিযোদ্ধাদের দায়িত্ব দিন, তাদের অভিজ্ঞতা নাই, তারা ভুল করবে, কিন্তু তাদের দেশপ্রেম আছে, তারা দেশকে গড়তে জানে। আর আমরা পাকিস্তানি আমলের যারা, তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করবে, বাংলাদেশের প্রতি আনুগত্য নয়। এটা কতটুকু অভ্রান্ত বা ভ্রান্ত সে ব্যাপারটি বঙ্গবন্ধু জানতেন। যেমন আপনি পাকিস্তানি আমলে আমলা, কিন্তু বাংলাদেশকে আপনি কতটুকু ভালোবেসেছেন তার প্রমাণ আমরা পাই। তো সেই জন্যে কিন্তু বঙ্গবন্ধু 25শে জানুয়ারি 1975 ফিডেল কাস্ট্রোর কথাটা মনে রেখেই ভাবতে শুরু করেছিলেন যে বাকশাল হলো। বাকশাল নিয়ে যেমন আপনার সূচনা বক্তব্যে আছে যে গণতন্ত্র বিধ্বংসী একটি পদক্ষেপ। আমি শুধু বাকশালকে মেনশন করিনি, আমি বলেছি যে ধারাবাহিকভাবে অনেক সময় অনেক অভিযোগ আছে, কিন্তু আসলে তা না। আমি যা তথ্য পেয়েছি বাকশাল ছিল সাময়িক, এবং সাময়িক সময়ের জন্য একটা কমান্ড পারফরমেন্স ছিল। এখানে একটা উদাহরণ দেই। লেনিন 1921-এ দেখলেন সমাজতন্ত্র হচ্ছে না সোভিয়েত ইউনিয়ন, সেই জন্য তিনি নিউ ইকোনমিক পলিসি করলেন, নেপ বলা হয়, যে যা ছিল 1928 পর্যন্ত কার্যকর, এবং এটি ছিল সমাজতন্ত্র, পুঁজিবাদ সব কিছু মিলিয়ে জগা খিচুড়ি একটা পদ্ধতি। কিন্তু 1928-এ রাশিয়া আবার সমাজতন্ত্র ফিরে যায়। 24-এ লেনিনের মৃত্যু হয়, লোকান্তরণ হয়, আর কি মৃত্যু বলি না আমি, লোকান্তরণ হয়। তো এখন লেনিনকে আমরা সমালোচনা করি না, বঙ্গবন্ধুকে সমালোচনা করি কেন? বঙ্গবন্ধু ঠিক কাজ করেছিলেন, কারণ বাকশাল আমলে সিআইয়ের দলিলে আমি দেখেছি যে বাংলাদেশের সব কিছু স্বাভাবিক হয়ে আসছিল, সেই সময় তাকে হতে যাকে এই আওয়ামী লীগ, কিন্তু এখন সেই আওয়ামী লীগ নেই বলেই আমার একটা সূচনা বক্তব্য রেখে ছাড়ছি, পরে আমি আসবো আবার আপনার কাছে। এবং আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, যেটা আপনি বলছিলেন যে বাকশাল করার হয়তো এক ধরনের যৌক্তিকতা ছিল, বা সব মিলিয়ে আপনি বলছিলেন যে একটা উদার পশ্চিমা গণতান্ত্রিক আদর্শকে তারা ধারণ করছিল, কিন্তু পরে এসে তারা বিশেষ করে ছাত্রদের একটা বড় অংশের চাপে পড়ে হোক বা তাদের প্রভাবে হোক সমাজতন্ত্রটাকে ধারণ করে। এখন এটা কি পরিষ্কার হওয়া গেছে দীর্ঘ ইতিহাসে যে আওয়ামী লীগ আসলে এটা কি মধ্যপন্থার একটি রাজনৈতিক দল, না সেন্টার লেফট অর সেন্টার রাইট? এবং দ্বিতীয় প্রশ্ন আমার, যে আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু শুনতে চাইবো, যে সরকারে আওয়ামী লীগ, বিরোধী দলে আওয়ামী লীগ আপনারা কীভাবে মূল্যায়ন করবেন? জি না, এটা খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আপনার। তবে আমি একদম পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর আনোয়ার হোসেনের ধারাবাহিকতায় বলতে চাই যে আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, মধ্যপন্থার দল, এবং আওয়ামী লীগের শক্তির একটা বড় উৎস নেতৃত্বের গুণাবলী এবং নেতৃত্বের ধারাবাহিকতা। একটি রাজনৈতিক দলের রাজনৈতিক দর্শন, কলা কৌশল এবং পরিচালনার যে নিয়মাবলী, এইগুলো থাকে। এখন শেখ মুজিবুর রহমান অসাধারণ নেতা ছিলেন, এটা পৃথিবীতে স্বীকৃত। বিবিসির জরিপে বাঙালিরা সারা পৃথিবী থেকে বলেছে। কিন্তু তার যে বিশেষত্বটা আমরা অনেক সময় ভুলে যেতে বসি, সেটা হলো ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে কোনো সময় তিনি পরিবর্তন হন নাই। কেন, কীভাবে পরিবর্তন হন নাই? সবসময় তিনি নিচতলায়, জনসাধারণের কাছে, তার ভাষায় কিষাণের সঙ্গে, শ্রমজীবী মানুষের সঙ্গে, তাদের উপর তার আস্থা বিরাট। কাজেই তার সমসাময়িক বা পরবর্তীকালেও যারা বড় বড় নেতা হয়েছেন, তারা উপরতলায় আপনার ড্রয়িং রুমে বসে নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিব সম্পূর্ণ ভিন্ন। এখন শেখ মুজিবের মতো বড় মাপের নেতা বা আওয়ামী লীগের মতো সংগঠিত রাজনৈতিক দল না হলে স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের যে বাস্তবতা, গুদামে খাদ্য নাই, মাঠে ফসল নাই, রিজার্ভ $18, কল কারখানা সব বন্ধ, মালিকরা পশ্চিম পাকিস্তানি, তারা চলে গেছে, এবং
একমাত্র আশা ভরসার স্থল হয়ে বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে 10ই জানুয়ারি দেশে ফিরলেন। অবস্থা কি? বলছে এটা করদ্রাজ্য। চীন ভেটো দিচ্ছে, জাতিসংঘে ঢুকতে পারবে না। মাত্র 4টি দেশ স্বীকৃতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসন বলছে এই ঝুড়ির কোনো তলা নেই, এটাতে ফলারি দিয়ে কোনো লাভ নাই। এমনকি যেটাকে হেনরি কিসিঞ্জারের কথা বলে চালানো হয়, কিন্তু পরে সে কিন্তু থুক্কু দিয়েছে। এটা আসলে বলেছেন ইউরাল অ্যালেক্সিস জনসন। কিন্তু ওই এবং সবচেয়ে মারাত্মক কথা, আমাদের হিউজ ফালেন বাংলাদেশের বন্ধু বলে স্বীকৃত, তিনি বলেছেন যে এটা তো অর্থনৈতিকভাবে যদি টেকসই হয় তাহলে আমাদেরকে টেক্সট বুক নতুন করে লিখতে হবে, 200 বছর লাগবে। সেই অবস্থায় $95 মাথা পিছু আয়, 800 বা 900 কোটি ডলার সমষ্টিক জিডিপি, এই নিয়ে এবং অভাব চতুর্দিকে, এই নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে দেশটাকে দাঁড় করালো এবং কোনো রকম দুর্ভিক্ষজনিত 74-এর কথা ভিন্ন জনিত ঘটনা ছাড়া, এটা অসাধারণ ছাড়া আর কিছু নয়। পৃথিবীর ইতিহাসে এরকম কিন্তু নাই। এই কৃতিত্ব দিতে হবে। এবং একটা শিক্ষানীতি পরিচালনা করা, যেটা আজ পর্যন্ত তার চেয়ে ভালো শিক্ষানীতি করতে পারি নাই, ওইটাকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। সংশোধনের ক্ষুদ্রতা কমিশন, সংবিধান বলা হয় অবশ্য ডক্টর কামাল হোসেন 35 সদস্যের সভাপতি হয়তো ছিলেন, কিন্তু আমি তখন ডক্টর কামাল হোসেন সাহেবের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করি। আমি দেখেছি এই সংবিধানের যদি কেউ রচয়িতা থাকেন তাহলে এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলে দিয়েছেন কী নীতি হবে, কোথায় সাম্যতা হবে, এবং সব জায়গায় কিন্তু সাম্যতার কথা বলা আছে। সমতাধর্মী হবে, কেউ কারোকে পেছনে ফেলবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড শহরে যেমন হবে গ্রামেও হবে, এইভাবে কিন্তু এই আচ্ছা, এখন কিছু রাজনীতির কথা আসতেই হয়, আপনি জিজ্ঞাসাও করেছেন। আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল 6 দফা ঘোষণা করলেন। শেখ মুজিবুর রহমান যখন 6 দফা ঘোষণা করেন লাহোরে 12ই ফেব্রুয়ারি 1966, 5ই ফেব্রুয়ারি স্যার, 5ই ফেব্রুয়ারি, ধন্যবাদ। তখন কিন্তু তার দলের কাউকে তিনি কনসাল্ট করতে পারেন নাই, এবং ফিরে আসার পরে কিন্তু মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশের মতো শীর্ষ নেতা পদত্যাগ করেন তাকে। কাজেই গণতন্ত্রে সবসময় সব কিছু জিজ্ঞেস করে করা যায় না। অথবা আইয়ুব খানের আপনার এই যে গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু যাবেন কি যাবেন না, এটা নিয়ে আওয়ামী লীগের সব নেতা কিন্তু তাকে পরামর্শ দিয়েছেন, চলে যা, গেলে ওখানে ঠিক হয়ে যাবে। একমাত্র বেগম মুজিব বলেছেন, চিরকুটি বলেছেন নাকি শেখ হাসিনাকে দিয়ে বলিয়েছেন, সেটাই শুধু ডিফারেন্স, কিন্তু বলেছেন যে দেশ কিন্তু অগ্নিগর্ভ, তোমার পেছনে সব, কখনো ইয়েতে যাবে না, মুছলাকা দিয়ে যাবে না। তিনি একটা টোপ দিলেন, ইয়াহিয়া খানকে টোপ দিলেন, হ্যাঁ আমরা ভোটে যাব, 1 ম্যান 1 ভোট। যেহেতু আমি সংসদীয় দলের মেজরিটি পার্টির নেতা হব বলে মনে করি, 56% দেশের লোক, কাজেই পশ্চিম পাকিস্তান থেকে সভাপতি হবে, ইনি প্রত্যক্ষভাবে বলেছেন ইয়াহিয়াকে। ইয়াহিয়া কিন্তু এই টোপটা গিলেছে। এই জন্য কিন্তু এই 70-এর নির্বাচনের সম্পর্কে, এর নিরপেক্ষতা সম্পর্কে কোনো প্রশ্ন নাই, মৌলানা ভাসানী যাই বলে থাকবেন। কিন্তু এই বুর্বক শব্দ যে আসে, এই ইয়াহিয়া খান করলেন কি, চীনে চলে গেলেন। এত বড় বন্যা হলো 12ই নভেম্বর 1970, এই আমার দেশের উপর দিয়ে তিনি ওইখানে চলে গেলেন। যাওয়া বা কিছু সন্দেহ ছিল আওয়ামী লীগের মানে সিট নিয়ে, একেবারে সব সিট তার কাছে আওয়ামী লীগ কাছে চলে আসলো। কাজে আওয়ামী লীগ সাহসী দল, গণতান্ত্রিক দল, রাজনৈতিক কলাকৌশল ভালো জানে, এবং
আমি বলবো 2014 পর্যন্ত সুশাসনে পারদর্শিতার পরিচয় দিয়েছে। তারপরে কি হলো? তারপরে কথাটা পরে বলছি, বাকশালের কথা আগে বলি। বাকশাল যে একদল, এটা বঙ্গবন্ধু বিশ্বাস করতেন না। তাকে ফিডেল কাস্ট্রো 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর অসাধারণ বাংলা ভাষায় জাতিসংঘের ভাষণের পর 114 জন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান লাইন করে দাঁড়িয়েছেন তাকে খায়ের মকদম করবে, তাকে অভিনন্দন। কেউ আর হাত ছাড়তে চায় না। আমি তো উঁচা হয়ে গেছি একজন বাঙালি হিসাবে। ফিডেল কাস্ট্রো হাত বলে, আমি তো হিমালয় দেখিনি, তোমাকে দেখলাম, কিন্তু সাধু সাবধান, প্রাচীনকে তোমার ভেঙে দিতে হবে, তোমাকে নতুন করে সব কিছু করতে হবে, তুমি বুদ্ধিমত্তার সঙ্গে না করলে বেঘরে মারা পড়বে। ওই দিন থেকে তার কিন্তু বাকশাল চিন্তা, এবং এই বাকশালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং রুশপন্থী যত বামপন্থী তারা এত জোরে সোরে সমর্থন দিয়েছে। আমি বলছি না যে তিনি বাকশাল এই জন্য করেছেন, বাকশাল তিনি করেছেন আরও এই কারণে, এই আজকেও বারবার বাজানো হচ্ছে। তিনি বলছেন, আমি ভিক্ষা করে সামগ্রী নিয়ে আসি আর টাটার দল সব লুটেপুটে খেয়ে চায়, আমি তো এটা চাই না, এর প্রতিবিধান করতে হবে। এই জন্য বাকশাল করে একটা শেষ চেষ্টা করে কৃষিতে উৎপাদনশীলতা বাড়িয়ে এবং প্রশাসনে সুশাসন আনার একটা চেষ্টা করেছিলেন। এই হলো বাকশাল, এবং আমি মনে করি আজ হোক কাল হোক বাকশালে বোধহয় আমাদের আবার ফিরতে হবে। জি, 14 পরে আপনি ওই পর্বটা আমার মনে হয় একটু শেষে আসি আপনার কাছ থেকে, একটু শেষে আসি। প্রফেসর জানার হোসেন, আপনি বলতে চাইছিলেন, এবং এটাই আমার ফাইনাল রাউন্ড, সো আমি আর আপনার কাছে ব্যাক করতে পারবো না। স্যারের কথা থেকে কিছু বক্তব্য বিষয় আমি টেনে আনছি। প্রথমত, স্যার বলেছেন যে 72-এর সংবিধানে বঙ্গবন্ধুর ইচ্ছে, আকাঙ্ক্ষা, অভিপ্সা প্রতিফলিত হয়েছিল। আমি একটি ধারার কথা বলবো, 7(1) ধারা সংবিধানের। ওই সংবিধান অনুযায়ী, ওই ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতা জনগণের উপর ন্যস্ত হলো। ডক্টর কামাল হোসেন যদি সত্যি কথা আমাকে বলেন, স্যারও আমাকে বলছেন যে এই ধারাটি বঙ্গবন্ধুর ইচ্ছে অনুযায়ী সংযোজিত হয়েছিল, এবং এর ভিত্তিতে বলতে পারি বাংলাদেশ 594 খ্রিস্টাব্দ থেকে শশাঙ্কের সময় থেকে নানান সময় স্বাধীন ছিল, কিন্তু জনগণ লগ্ন রাষ্ট্র এই প্রথম হলো, জনগণের হাতে সব ক্ষমতা। অবশ্য বাস্তবে তার প্রতিফলন দেখি না, কারণ আমি যখন রাস্তা দিয়ে যাই আমার গাড়ি আটকে রাখে পুলিশ, কারণ মহামান্য রাষ্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, ফুটপাতে যখন লোকজন চলাফেরা করছে তাদেরকে পুলিশ ঠেলা গুঁতা দিয়ে গলির মধ্যে ঢুকিয়ে দেয়, রাস্তা পরিষ্কার। এটা গণতন্ত্রের 7(1) ধারা অনুযায়ী হচ্ছে না সংবিধানের। এটা নিয়ে বহুবার বলেছি, আর বলবো না। এমনকি মহামান্য রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি বলেছেন যে নিরাপত্তার খাতিরে জনবিচ্ছিন্নতা কাম্য নয়। কথাটা রাষ্ট্রপতির কথা আমি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আর কি। তো আরেকটি কথা বলেছেন যে এই আওয়ামী লীগ, আমি প্রথমে বলছিলাম বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয় বর্তমান, এর জন্যে অনেকে রুষ্ট হন। পরিবর্তন হবেই, 75 বছরের আওয়ামী লীগ, তো এই আওয়ামী লীগের মধ্যে অনেক পরিবর্তন কাম্য। তবে পরিবর্তন নিয়ে উইনস্টন চার্চিলের একটি কথা আছে, তিনি বলেছিলেন, there is nothing wrong with change if it is in the right direction. পরিবর্তন নিয়ে কোনো সমস্যা নাই যদি তা সঠিক লক্ষ্যানুসারে হয়। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগে যে পরিবর্তন হয়েছে সেগুলো কতটুকু যুক্তিসঙ্গত, সঠিক লক্ষ্যানুসারী? এক হচ্ছে বঙ্গবন্ধুর পথে নেই আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পথে নেই। এই জন্যে নেই, তার প্রমাণ আমি দিচ্ছি। প্রথমত 10ই জানুয়ারি 1972 আমার নিজের কানে শোনা, তখন রেসকোর্সে বঙ্গবন্ধু 17 মিনিট 1871 শব্দের ভাষণে
অলিখিত স্বতঃস্ফূর্ত ভাষণে বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি ধর্মীয় ভিত্তিক হবে না। বাংলাদেশের ভিত্তি হবে তিনটে কথা বলেছেন, পরে জাতীয়তাবাদ যুক্ত হয়েছে। কিন্তু এখন 2011 পরে 15তম সংশোধনী, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, রাষ্ট্রধর্ম ইসলাম হলো। যা এরশাদ অবৈধ সামরিক স্বৈর শাসক করেছিলেন সেটাই আওয়ামী লীগ গ্রহণ করল। এখন যদি সংবিধানে রাষ্ট্রধর্ম থাকে তাহলে সেই রাষ্ট্রের ভিত্তি কি ধর্মীয় ভিত্তিক হয় না? এই একটা প্রশ্ন আমার কাছে, আমি পরিষ্কার নয়। 1, 2, বঙ্গবন্ধু পরিষ্কার 12 অক্টোবর 1972 সংবিধান সভায় বলেছিলেন বাংলাদেশের আদর্শ ঠিক হয়ে গেছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ নিয়ে চলবে। 2011-তে 15তম সংশোধনীতে 4টি রাষ্ট্রীয় মূলনীতি ফেরত এল, যা জিয়াউর রহমান বাদ দিয়েছিলেন কলমের খোঁজা। তো বাংলাদেশে চলছে নগ্ন পুঁজিবাদ, কিন্তু সংবিধানে লেখা আছে সমাজতন্ত্র। ধর্মনিরপেক্ষতার জায়গায় আওয়ামী লীগের মন্ত্রীরা কি বলেন, আর রাষ্ট্রধর্ম কি আছে? তো সেই জন্যে রাষ্ট্রধর্ম ইসলামে নাই, সংবিধান বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, ইসলাম বিরোধী, সব দিক থেকে বিরোধী। রাষ্ট্রধর্ম 19 শতকে যখন উপনিবেশ বিরোধী সংগ্রাম শুরু হলো মুসলমানদের মধ্যে, তখন রাষ্ট্রধর্মের কথাটা এসছে। তো কাজে ইসলামের সঙ্গে নাই, এটা আমি হলফ করে বলতে পারি, কারণ আমি ইসলাম নিয়ে পড়াশোনা করি। তো সেই জন্য এটা হচ্ছে ভোট আদায় করার লক্ষ্য আর কি, যে ইসলামের কথা বলে নতুন ইসলামপন্থীদের ভোট। কিন্তু আওয়ামী লীগকে ধর্মান্ধরা একটি ভোটও কোনোদিন দেবে না, এটা আমি জানি। তো লিখিত হয়তো তথ্য প্রয়োজন হতে পারে, তো যাকে। কিন্তু এখন কথা হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশে অর্থনীতিবিদরা বলেন 80% ধন বৈষম্য। স্যার তো অর্থনীতিবিদ, স্যার হয়তো আমার সাথে ভালো জানবেন। আমি শোনা কথা বলছি, ধন বৈষম্য থাকলে তো আর উন্নয়ন হয় না। উন্নয়ন মানে প্রথমত প্রবৃদ্ধি, তা যদি সমতা ভিত্তিক হয় তবে উন্নয়ন হয়। তো সমতা ভিত্তিক প্রবৃদ্ধি না থাকলে উন্নয়ন হয় কী করে? আমার প্রশ্ন একটা। বাজারে গিয়ে আমি বাজার করতে পারি না, আমার সীমিত আয়। মূল্যস্ফীতি আপনি একটা লক্ষ্য করবেন, প্রত্যেকটি পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে সিন্ডিকেটের কারণে। অথচ যখনই পণ্যমূল্য বাড়ে তখন সিন্ডিকেটকে স্পর্শ করে না সরকার, ভারত থেকে আমদানি করে। এটা কেমন কথা? আমার প্রশ্ন, আমি বারবার বলেছি, কে.এস. লালের একটি বই আছে, দ্য প্রাইস কন্ট্রোল সিস্টেম অফ আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি একই সমস্যায় পড়েছিলেন, দিল্লির বাজারে কোনো জিনিসের দাম ঠিক থাকতো না। সেই দিল্লির বাজারটাকে ঠিক করলেন কী করে? 14 শতক আর 21 শতক এক না, তবু তো মূলগতভাবে কিছুটা এক হতে পারে। তো সেই কথার কাজটা করুন না কেন? তো এখন আমি আওয়ামী লীগের যা করণীয় শেষ করে আনতে হবে সেটা করেনি। আমি যেমন দল এবং সরকার একাকার হয়ে আছে। দেখুন, বঙ্গবন্ধু 1957-তে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দল গোছানোর কাজ করলেন। 74-এ প্রধানমন্ত্রী তিনি সভাপতি করলেন কামরুজ্জামানকে, আর 43 বছর শেখ হাসিনার সভাপতি। তো তিনি দল মানে পিতা পুত্রীর কাছে এই দলটি নেতৃত্বের জন্য দায়ী, কিন্তু তিনি দল ও সরকারকে আলাদা করেননি। আরেকটি কথা হচ্ছে যে এই দলটি 1981 17ই মে যদি শেখ হাসিনা না ফিরতেন, দলটি খণ্ডিত হয়ে যেত, খুঁজেই পেতাম না আমরা। আজকে খুঁজে পাচ্ছি, তার জন্য তার কাছে আমরা ঋণী। কিন্তু কথা হচ্ছে তার কাছে যা চাই তা পাচ্ছি না কেন আমি? এবং তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত, সেই জন্যে তার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। ধন্যবাদ। ডক্টর ফরাসউদ্দিন, আপনি বলছিলেন 14 পরের আওয়ামী লীগ আপনি আলোচনা করবেন, খুব ছোট্ট করে। ওই যে গণতন্ত্র, রাজনীতির নির্যাস, কিন্তু নির্বাচন একমাত্র গণতন্ত্রের একমাত্র অঙ্গ নয়।
বাট নির্বাচন ছাড়াও গণতন্ত্র হয় না। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, কিন্তু ভারতের মতো কঠিন জায়গায় গণতন্ত্র তাকে অখণ্ডিত রেখেছে, আর পাকিস্তানের মতো জায়গায় গণতন্ত্রহীনতা কিন্তু তাকে সামরিক বাহিনীর মাধ্যমে অখণ্ডিত রেখেছে। এখন সমাজতন্ত্র, বঙ্গবন্ধু কিন্তু নিজে বলেছেন, আমি মোটেও কমিউনিস্ট বা সমাজতন্ত্রী নই, আমি অবাধ বাজারপন্থীও নই। এবং 1985 সনে বঙ্গবন্ধু তখন নাই, আওয়ামী লীগ কিন্তু তার দলীয় গঠনতন্ত্রে সমাজতন্ত্রের জায়গায় সামাজিক ন্যায় বিচার কথাটা জুড়ে দিয়েছে। এখন গণতন্ত্রের একটা বড় প্রয়োজন হইল বিরোধী দল। এই 2014 সনে যেহেতু আওয়ামী লীগের আরেকটা কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, আওয়ামী লীগের মতো প্রস্তুতি নেওয়া বিরোধী দল এই দেশে কোনোদিন হয় নাই, হবেও না। জনবন্ধু শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকতে বাজেটের সময় ঘণ্টাধিক সময় অত্যন্ত সাবস্টেন্টিভ বক্তৃতা দিতেন, এবং তার উপস্থিতি সব সময় একটা ঈর্ষণীয় ব্যাপার, কিন্তু বিরোধী দলীয় নেতা থাকতেও। 14 সনে এসে এমন একটা নির্বাচনটা, এমন একটা পরিস্থিতিতে বিএনপি হয় জিততে পারত, অথবা খুব ক্লোজ কন্টেস্ট। পণ্ডিতেরা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের ভোট 37 ভাগ, বিএনপির 34 ভাগ, বাকিরা ফ্লোটিং ভোট, কোন দিকে যায় ঠিক নাই। ওই যে একটা বিরোধী দলবিহীন অবস্থায় আওয়ামী লীগ পড়ে গেল, এবং আওয়ামী লীগে যারা আছেন তাদের সবাই ফেরেশতা শব্দ ব্যবহার করা ঠিক হবে না, একেবারে আদর্শবান পুরুষ সেটাও বলবো না। এই যে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টির পরিবেশ হলো, এইখানে গিয়ে আমার মনে হয় সুশাসনে অনেক অভাব দেখা গেল। না হলে যে দলের অধীনে স্বল্পোন্নত দেশ, না অনুন্নত দেশ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পরীক্ষা পাশ করলো, কত পরীক্ষা পাশ করে এসেছে। কিন্তু 2014 সনের পর থেকে অর্থনীতিতে, ব্যাংকিং বিষয়ে, মুদ্রানীতিতে, মূল্যস্ফীতিতে যে ধরনের নীতি কৌশল নেওয়া হয়েছে, এইগুলা বুঝার বা জানার আওয়ামী লীগের ভিতরে অথবা আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল অনেক লোক এর চেয়ে অনেক ভালো পলিসি দিতে পারতেন। কিন্তু গফফর চৌধুরী যেমনটি বলেছিলেন, আওয়ামী লীগ বিপদকালে সাহায্য চায়, কিন্তু পরামর্শের জন্য তারা নিজেরা নিজেদেরকেই। কাজেই আমার মনে হয় এই যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন যেটা মূল্যস্ফীতি, সাময়িক মূল্যস্ফীতিটা কিছু কর্মকাণ্ড করলে, আমি অন্যত্র লিখেছি আজকাল বলবো না, এটাকে কিন্তু দমন করা সম্ভব এবং উচিত। কিন্তু যেটা করা উচিত সেটা হলো একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে আপনার প্রবৃদ্ধি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটার বন্টন ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, সমতা ভোট। এবং শুধু যে আয় তা না, আয়, সম্পদ এবং সুযোগ বৈষম্য যাতে এখনকার মতো মাথাচাড়া দিয়ে থেকে না যেতে পারে, ওইটাকে কিন্তু আপনার দমন করতে হবে এবং আগের জায়গায় নিয়ে যেতে হবে। সমতাধর্মীতে যখন যাবে, সুশাসনে যখন যাবে, তখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ জনবন্ধু শেখ হাসিনার সুশাসিত দেশে পরিণত হবে, সোনার বাংলা হবে। 2041 সনের আগেই সেটা হতে পারে। ধন্যবাদ। আপনি কিছু যোগ করতে চান? এক লাইন, আমার হাতে সময় শেষ করতে হবে। একটি প্রসঙ্গ তুলতে চাই, কিন্তু আমার হাতে রাজত্ব যখন চলছে, সংক্ষেপে বর্তমানে জাতীয় সংসদে 184 জন ব্যবসায়ীরা মনোনয়ন পাবেন না তা নয়, তবে তাকে রাজনীতিবিদ হতে হবে। রাজনীতিবিদ কি আছেন? এবং সেই প্রসঙ্গ তো এখন অনেক প্রশ্ন উঠে গেছে, নানা কিছু। তো কেন এত হলো? রাজনীতিটাকে নষ্ট করবার দায়িত্ব তো আওয়ামী লীগের না। বঙ্গবন্ধু কারাগারের রোজ নাম চায় চমৎকার একটি কথা বলেছেন, আগে গুন্ডা, পরে পান্ডা, তারপরে নেতা। এই হচ্ছে রাজনৈতিক নেতার ডেফিনেশন। তো এটা কি শেখ হাসিনা জানেন না? নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই জানেন, কারণ তিনি
শেখ রেহানা এই বইটির নামকরণ করেছেন, তিনিই খুঁজে পেতে বার করেছেন। তো সেই জন্যে রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত, সেই কাজটি আওয়ামী লীগকে করতে হবে। শেষ কথাটি হচ্ছে, আজকে ৭৫ বছরের আওয়ামী লীগ নিয়ে আমরা গর্বিত, আমরা শ্লাঘবোধ করি, তবে আওয়ামী লীগকে তার আয়নায় মুখ দেখতে হবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ। আমার অতিথিরা বলছেন যে তাকে, এই দলটিকে তার আয়নায় মুখ দেখতে হবে। কেন বলছেন সেটাও মোটামুটিভাবে স্পষ্ট, কিন্তু মূল কথা যেটি চাওয়া সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার কথা শেখ হাসিনা বহুবার বলেছেন। কিন্তু মূল্যস্ফীতির কথা প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন যে মানুষের বাজারে গেলে কী পরিমাণ কষ্ট হয়। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলছেন এটা সাময়িক, কিন্তু প্রবৃদ্ধির কথা তিনি বলেছেন যে প্রবৃদ্ধির উপরে সবসময় অর্থনীতির আলোচনা আমরা জোর দিই। সেই প্রবৃদ্ধির হিসেব নিকাশ কীভাবে তৈরি হয় সেটা একটা বড় বিষয়, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সেটার বন্টনটা কীভাবে হচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটায় আমরা নজর দিচ্ছি না। এবং আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করবার কোনো অধিকার আছে কি না, বা আওয়ামী লীগ রাজনীতি নষ্ট করছে, এই অভিযোগটাও প্রচ্ছন্নভাবে ওনাদের আলোচনার মধ্যে খানিকটা এসছে। সব কথার মূল কথা যে আওয়ামী লীগ জনগণের দল হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে এবং সে কারণেই সবাই প্রশংসা করেন, কিন্তু ধীরে ধীরে দলটি এখন জনবিচ্ছিন্ন বা জনসম্পৃক্ত হচ্ছেন বলেও অনেকে মনে করেন। কাজেই আওয়ামী লীগের মূল কাজ হবে জনগণের উপর নির্ভর করা। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বটে, কিন্তু সেটা দলের উপর নির্ভর করে নেয়, অন্যান্য শক্তির উপরে নির্ভর করে, কিন্তু জনসম্পৃক্ততা তার বাড়াতে হবে এবং জনগণের আস্থাটা অর্জন করতে পারলে বা জনগণের মানসিকতাটা বুঝতে পারলে আসলে দল হিসেবে এটি আরও শক্তিশালী উঠবে, এবং যে দল শক্তিশালী রাষ্ট্র পরিচালনা হয় সে দল নিঃসন্দেহে অনেক শক্তিশালী বা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।